প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের লেকচারে আমরা শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প কাকে বলে এবং সম্পৃক্ত বাষ্প চাপ ও অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে। এই কনসেপ্টটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো তার আগে আমরা জানি যে আমাদের দেশে যে নদী নালা খাল বিল আছে, এইগুলোতে যে পানি আছে, এই পানিগুলো কি হয় বলতো? প্রতিনিয়তই প্রতি মুহূর্তে পানিগুলো কি হচ্ছে? বাষ্পীভূত। তো বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পের কণাগুলো কোথায় যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ু আছে, এই বায়ুমণ্ডলের সাথে জলীয় বাষ্পের কণাগুলো মিশে যাচ্ছে এবং জলীয় বাষ্পের কণাগুলো বায়ুর তুলনায় হালকা, ফলে জলীয় বাষ্পগুলো বায়ুতে ভেসে থাকে। এবং এটা অনেক সময় এবং বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে তার প্রমাণ হচ্ছে এই যে আমাদের দেশে যে অনেক সময় বৃষ্টি হয়, শিশির হয়, শিলাবৃষ্টি হয়, এইগুলো হচ্ছে তার প্রমাণ। কেননা বৃষ্টি, শিশির, শিলাবৃষ্টি এগুলো কোত্থেকে পতিত হয়? উত্তর হচ্ছে বায়ুমণ্ডল থেকে পতিত হয়। তাহলে বায়ুমণ্ডলে এগুলো কিভাবে গেল? তাহলে এই যে আমাদের দেশে যে নদী নালা খাল বিল আছে, সেখান থেকে এগুলো বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। তো সেখানে বেশ কিছু মেকানিজম হয়, সেই মেকানিজম গুলোর দিকে আমরা এখন আস্তে আস্তে যাব। তো সেই মেকানিজম গুলো বুঝতে গেলে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে যে সম্পৃক্ত বাষ্প কাকে বলে আর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে। তো সেটা বোঝানোর জন্য দেখো আমি এখানে দুইটা চেম্বার দেখানোর চেষ্টা করেছি। বাম পাশের যে চেম্বারটা বা পাত্র, এটা একটা খোলা পাত্র, উপরের মুখটা হচ্ছে খোলা। আর ডান পার্শ্বে যে আমি চেম্বার নিয়েছি সেটা হচ্ছে বদ্ধ চেম্বার বা বদ্ধ পাত্র। তো এখন এই বাম পাশে যে চেম্বারটা আছে সেই চেম্বারে ধরো তোমার এতটুকু কি আছে? পানি আছে। এই অংশটা পানি দ্বারা পরিপূর্ণ। এখন পানি কোন জায়গা থেকে বাষ্পীভূত হয়? একদম নিচ নিচ থেকে কি পানি বাষ্পীভূত হয় নাকি মুক্ততল বা উপরিতল থেকে বাষ্পীভূত হয়? মুক্ততল বা উপরিতল থেকে। একদম উপরিতল থেকে, মুক্ত তল থেকে এই পানিগুলো কি হবে? তোমার বাষ্পীভূত হবে। তো বাষ্পীভূত হয়ে এটা যেহেতু খোলা, পাত্রটা যেহেতু খোলা, তাহলে এই বাষ্পের কণাগুলো কি এই এই তোমার উপরে যে বায়ু আছে বা আরো যে উপরে যত উপরের দিকে যাবা, এই বায়ুমণ্ডলের সাথে কি হবে? মিশে যাবে। আর ডান পার্শ্বে যে পাত্রটা, এই পাত্রটার ক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু একটা বদ্ধ পাত্র। তো বদ্ধ পাত্রে আমার এই এতটুকু আয়তনে পানি আছে, ঠিক আছে? তাহলে বাকি অংশটা কি আছে বলতো? এই উপরে এই অংশটাই তাহলে কি আছে? বায়ু আছে। হ্যাঁ, ইয়ার আছে, এখানে ইয়ার বাতাস, বাতাস আছে, বায়ু আছে। এখন তোমার তাহলে কি হবে? এখান থেকে পানির কণাগুলো কি হবে? বাষ্পীভূত হবে। তাহলে বাষ্পীভূত হয়ে পানির কণাগুলো কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। বাষ্পের কণাগুলো উপরের দিকে যাবে। তো বোঝানোর জন্য আমি একটু বড় করে দেখাই, হ্যাঁ? বাস্তবে এত বড় না, অনেক ক্ষুদ্র হবে। বোঝানোর জন্য আমি একটু বড় করে দেখাবো, যদিও তোমরা মনে হয় ছোট দেখতে পাচ্ছ। তাহলে এই বাষ্পের কণাগুলো, এই যে আমি যে সার্কেল দেখাচ্ছি, এগুলো হচ্ছে বাষ্পের কণা, জলীয় বাষ্পের কণা। বাস্তবে কিন্তু অনেক ক্ষুদ্র, কিন্তু বোঝানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি। আচ্ছা, এখন বলো তো, যেহেতু পানি প্রতিনিয়তই প্রতি মুহূর্তেই বাষ্পীভূত হবে, তাহলে এখন আমাকে বলো তো, এই খোলা জায়গাটায় যে বাষ্পের কণাগুলো আসতেছে, এটা 1 মিনিটে 1 সেকেন্ডে যতগুলো বাষ্পের কণা যাবে, তার পরবর্তী 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, অর্থাৎ সময় যত অতিবাহিত হবে, এই যে বদ্ধ যে খালি জায়গাটা আছে যেখানে বায়ু আছে, এই জায়গাটায় জলীয় বাষ্পের কণা তথা পরিমাণ আস্তে আস্তে কি হতে থাকবে বলতো? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। সময় যত অতিবাহিত হবে, এই এই জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তার মানে জলীয় বাষ্পের কণাগুলো এই ফাঁকা স্থান এখন কিন্তু বের হতে পারতেছে না। কেন? কেননা এই পাত্রটা হচ্ছে বদ্ধ। আর যদি খোলা হতো, এই যে বাম প্রান্তে যেটা খোলা পাত্র, খোলা পাত্র হলে কি হবে? সব জায়গায় তোমার এই জলীয় বাষ্পের কণাগুলো একদম উপরের দিকে চারিদিকে ছড়িয়ে যাবে, যেহেতু এগুলো হচ্ছে তোমার খোলা খোলা পাত্র। তার মানে খোলা পাত্রের ক্ষেত্রে ওখান থেকে বের হয়ে বাইরের দিকে চারিদিকে বায়ুমণ্ডলের সাথে কি হবে? মিশে যাবে। কিন্তু বদ্ধ পাত্রের ক্ষেত্রে এই যে আমার যে ভিতরে যে ফাঁকা স্থানটা আছে যেখানে বায়ু আছে, এই বায়ুর সাথে তোমার কি হবে? মিশে যাবে, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা কি দেখলাম যে যেহেতু পানি প্রতি মুহূর্তেই প্রতিনিয়ত বাষ্পীভূত হয়, তাহলে আমার সময় যত অতিবাহিত হবে, এই ফাঁকা স্থানে জলীয় বাষ্পের পরিমাণও তত কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাষ্পায়নটা কি সবসময় হতেই থাকবে? এই পানি থেকে কি বাষ্পায়নটা? না স্যার। ভুল উত্তর দিলা তোমরা সবাই। বাষ্পায়ন হতেই থাকবে। বাষ্পায়ন ইটস এ ন্যাচারাল ফেনোমেনা, এটা সবসময় হতেই থাকবে। তাহলে ঘটনা কি দাঁড়াবে? ঘটনা যেটা দাঁড়াবে, এই যে আমার যে বাম পাশে যে খালি জায়গাটা ছিল,
উপরে পানি থেকে উপরে যে অংশটা, এই জায়গাটার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। এই ধারণ ক্ষমতা যখন পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এই বায়ুটা যখন জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তথা সে আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না, তখন কি ঘটনা ঘটবে জানো? তখন কিন্তু বাষ্পায়ন হতেই থাকবে। কেননা এটা তো ন্যাচারাল ফেনোমেনা, পানি তো সবসময় যে কোনো তাপমাত্রায় কি হবে, বাষ্পীভূত হবে। বাষ্পায়ন কিন্তু কখনোই স্টপ হবে না, ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে বাষ্পায়নটা হতে থাকবে। তাহলে বাষ্পায়ন হলে সমস্যাটা কি হবে? সমস্যা যেটা হবে যে এই ফাঁকা স্থানটায় যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল ততটুকু জলীয় বাষ্প দ্বারা যেহেতু এই স্থানটা পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং এই জায়গায় পানি বাষ্পীভূত হলেও বাষ্পের কণাগুলো উপরে যাবে। আমি তীর চিহ্ন দ্বারা উপরের দিকে দেখানোর চেষ্টা করতেছি। তো উপরে গিয়ে পুনরায় আবার কি করবে জানো? পুনরায় আবার সেটা ব্যাক করবে, নিচের দিকে ফিরে আসবে। এটা কেন নিচের দিকে ফিরে আসবে তার কারণটা হচ্ছে যে ওই উপরে ফাঁকা স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল ততটুকু জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো ওই স্থানটা যদি জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয় তাহলে সেই স্থানটা কি আর জলীয় বাষ্প নিতে পারবে বলো তো? না স্যার। তাহলে পানি তো বাষ্পায়ন হচ্ছে, পানি তো বাষ্পায়ন না হচ্ছে স্যার। সবসময়। তাহলে এই বাষ্পের কণাগুলো উপরে গিয়ে যেহেতু থাকার স্থান পাচ্ছে না, ফলে ওই জলীয় বাষ্পের কণাগুলো পুনরায় আবার কি হবে, পানিতে ফিরে নিচে ফিরে এসে সেটা আবার পানিতে রূপান্তরিত হবে। এই অবস্থায় এই পাত্রের এই যে ফাঁকা স্থানটায় যে জলীয় বাষ্পটা তৈরি হয়েছে, যে জলীয় বাষ্পটা আমরা পাবো এই ফাঁকা স্থানে, এই জলীয় বাষ্পটার নামই হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প। জলীয় কথা বলার দরকার নয়, সম্পৃক্ত বাষ্প বলো, সম্পৃক্ত বাষ্প বলা হয়। আর এই সম্পৃক্ত বাষ্পের কণাগুলো কি একক ক্ষেত্রফলের উপর একটা বল প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে, সেই চাপটাকে বলা হবে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তার মানে সম্পৃক্ত কথার সিম্পল একটা বাংলা অর্থ দিয়ে যদি আমি একটু বোঝাতে চাই, যে ধরো এই ফাঁকা স্থানটিতে ধরো তোমার ম্যাক্সিমাম 500টি জলীয় বাষ্পের কণা ধারণ করতে পারে। আমি বোঝানোর জন্য একটা ছোট ফিগার দিচ্ছি, এগুলো কোটি কোটি জলীয় বাষ্পের কণা ওখানে ধারণ করতে পারবে। তো ধরো এই ফাঁকা স্থানটি কতটি জলীয় বাষ্প দ্বারা জলীয় বাষ্প সে ধারণ করতে পারে? ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তোমার এটা টেম্পারেচারের উপরে কিছুটা ডিপেন্ড করে, সেটা আমি পরে বলছি। একটা নির্দিষ্ট টেম্পারেচারে, টি টেম্পারেচারে এই স্থানটি ম্যাক্সিমাম 500টি জলীয় বাষ্প ধারণ করতে পারে। এখন এখান থেকে বাষ্পায়ন তো হতেই থাকবে। তো বাষ্পায়ন হতে থাকলে তো সময় যত অতিবাহিত হবে সেই স্থানটা তো 500 জলীয় বাষ্পের কণাকে ক্রস করে যাবে, কিন্তু ওর ধারণ ক্ষমতা তো 500। তখন যে ঘটনাটা ঘটবে আমি কি বললাম, যে ওই অবস্থায় যেটা হবে যে যখনই তোমার এই স্থানটা 500 জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন হ্যাঁ বাষ্পায়ন হবে, কিন্তু এই জলীয় বাষ্পের কণাগুলো উপরেও যাবে, বাট উপরে গিয়ে খুব বেশি দূর যেতে পারবে না, যেহেতু থাকার স্থান নাই। অন্যান্য জলীয় বাষ্পের কণাগুলো তার উপরে আবার একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, ফলে ওই জলীয় বাষ্পের কণাটা আবার পুনরায় কি হবে, উপরের দিকে যেতে না পেরে সেটা পুনরায় আবার ব্যাক করবে, নিচের দিকে ফিরে আসবে। তো নিচের দিকে ফিরে এসে কি সেটা জলীয় বাষ্পই থাকবে না পানিতে পরিণত হবে? পানিতে পরিণত হবে। তাহলে যখনই একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট টেম্পারেচারে তার যে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সেটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাওয়া, এই পরিপূর্ণ হয়ে যাওয়াটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় সম্পৃক্ত হয়ে যাওয়া। তাহলে কি দ্বারা সম্পৃক্ত হলো এই ফাঁকা স্থানটা? জলীয় বাষ্প, বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। বাষ্প দ্বারা। এই জন্য যখনই তোমার একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট টেম্পারেচারে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই পরিমাণ জলীয় বাষ্প যদি ওই স্থানটা থাকে, স্থানটিতে থাকে, তাহলে সেই বাষ্পটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। আর এই সম্পৃক্ত বাষ্প পাত্রে দেওয়ালে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ। বলো স্যার, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি পুরা জলীয় বাষ্পটাই আবার পানিতে পরিণত হয়ে যাবে? পুরোটা না, ধারণ নাকি ক্ষমতা যা, অবশিষ্টটুকু? ধারণ ক্ষমতা 500টি এর মধ্যে থেকে যাবে, আর অবশিষ্ট যেগুলো যাবে 500 সেগুলো স্যার যেগুলো অতিরিক্ত সেগুলো। অতিরিক্ত 500 এর উপরে যেগুলো যাবে সেগুলো তার থাকার স্থান হ্যাঁ পাচ্ছে না, ওইগুলো ফিরে তখন আসবে, ব্যাক করবে। তখন ব্যাক করে হ্যাঁ স্যার, পানিতে বুঝতে পড়বে। পারছি। এই তাহলে এখন দেখো, তাহলে সম্পৃক্ত বাষ্পের কনসেপ্টটা দেখো এতক্ষণ বোঝানো হলো, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? আর এই সম্পৃক্ত বাষ্প চাপে আসার আগের যে অবস্থাটা ছিল, ওই অবস্থায় যে বাষ্পটা ছিল সেটাই হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্পের কথার অর্থ কি? তাহলে একটা নির্দিষ্ট স্থান যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার চেয়ে যদি ওই স্থানটিতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে সেই বাষ্পকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্প বা অসম্পৃক্ত বাষ্প। আর এই অসম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ।
তাহলে অসম্পৃক্ত কথাটাকে যদি আমরা বাংলায় একটু বলতে চাই, তাহলে এই যে 500টি জলীয় 500টি কণা দ্বারা সেটা সম্পৃক্ত হচ্ছে, তাহলে 500 যদি নিচে থাকে, জলীয় বাষ্প কণা যদি 500 চেয়ে কম থাকে, তাহলে সেটা কি বাষ্প হবে বলো? অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত আর এই অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। তাহলে অসম্পৃক্ত বাষ্প চাপ। হ্যাঁ, তাহলে বলো তো কে ম্যাক্সিমাম চাপ প্রয়োগ করবে, সম্পৃক্ত বাষ্প চাপ না অসম্পৃক্ত বাষ্প? সম্পৃক্ত বাষ্প চাপ বেশি চাপ প্রয়োগ করবে। সম্পৃক্ত বাষ্প চাপ বেশি চাপ প্রয়োগ করবে। কেন? কারণ এখানে জলীয় স্যার বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকে। হ্যাঁ, এখানে জলীয় বাষ্পের পরিমাণ ম্যাক্সিমাম, জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম। স্যার। কেননা আমরা জানি যে একটা সূত্র মনে হয় আমরা জানি যে এই যে স্থির তাপমাত্রায় রো সমানুপাতিক কি বলো? রো সমানুপাতিক পি এবং P, স্ট্যাটিক P। সমানুপাতিক আমরা লিখতে পারি কিন্তু এম। তার মানে আমার আসলে M। ঘনত্ব যত বেড়ে যাবে আমার চাপ তত বেড়ে যাবে, আর চাপ বাড়া মানে আসলে ঘনত্ব বাড়া মানে কি ভরও বেড়ে যাবে, ভর বাড়া। হ্যাঁ স্যার। ভর বেড়ে যাবে। তার মানে যেহেতু আমার এখানে সম্পৃক্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম জলীয় বাষ্প এখানে আছে, এই জন্য এখানে সম্পৃক্ত জলীয় বাষ্পের ক্ষেত্রে চাপটা বেশি হবে। আর অসম্পৃক্ত মানে তো সেখানে আরো সে জলীয় বাষ্প নিতে পারবে, সম্পৃক্ত হয় নাই, সম্পৃক্ত হওয়ার আগের যে অবস্থা সেটাই হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। সেটা এখানে 500টি ধারণ করার ক্ষমতা ছিল, এখন যখন জলীয় বাষ্প 2টা ছিল তখনও সেটা কি অসম্পৃক্ত। জলীয় বাষ্প যখন 20টি তখনও কি সেটা অসম্পৃক্ত। তার মানে যখন অসম্পৃক্ত। 499টা তখনও কিন্তু অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তার মানে সম্পৃক্ত অবস্থায় আসার আগের যে কোনো অবস্থায় হচ্ছে তোমার কি অবস্থা? অসম্পৃক্ত অবস্থা। অসম্পৃক্ত অবস্থা। অসম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের পরিমাণ কম, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে এখানে অসম্পৃক্ত বাষ্প চাপও কি হবে? কম হবে। এগুলো হচ্ছে পার্থক্য। হ্যাঁ, সংজ্ঞা বললে একটা পার্থক্য হয়ে যায়। তারপরে এই যে এটা একটা পার্থক্য বললাম যে সম্পৃক্ত বাষ্প চাপ হবে, সম্পৃক্ত বাষ্পের চাপ সর্বাধিক হবে, আর অসম্পৃক্ত বাষ্পের চাপ সম্পৃক্ত বাষ্প চাপের চেয়ে কম হবে। এবারে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছিলাম যে একটা স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। ধরো 500টি জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই স্থানটাই 500টি জলীয় বাষ্প ধারণ করতে পারে। কিন্তু আমি টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি, টেম্পারেচার ধরো আগে ছিল T1, এখন ধরো আমি টেম্পারেচার ইনক্রিজ করলে T2 করলাম। ধরো T1 ইকুয়াল টু ছিল আগে, ধরো আমি বোঝানোর স্বার্থে বলি, ধরো তোমার আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এখন আমি T2টাকে ইনক্রিজ করে ধরো আমি 22 ডিগ্রি সেলসিয়াস আমি উন্নীত করলাম। তাহলে এই চেম্বারের ভিতরে যে আয়তন, এই আয়তনে তোমার ওই অবস্থায় যেহেতু তোমার এখানে জলীয় বাষ্পের পরিমাণ কি ছিল, 500টি ছিল আগে, 500টিতে সেটা ধরো সম্পৃক্ত অবস্থায় ছিল। এখন তাহলে সেক্ষেত্রে যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করবে তখন ভিতরে চাপের তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তো চাপ যদি স্থির থাকে তাহলে এই ভিতরে এই চেম্বারের আয়তন না, ভিতরে যে জলীয় বাষ্প কণাগুলো যে আয়তনটা দখল করেছে সেই আয়তনটা, চাপ যদি স্থির থাকে কিন্তু তাপমাত্রা কি হচ্ছে বলতো? পরিবর্তন হচ্ছে। আগে ছিল T1, এখন হচ্ছে T2। তাহলে সেই ক্ষেত্রে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা জানি না, এখানে একটা সূত্র পালিত হয় যে V সমানুপাতিক T। তার মানে আমরা যদি চাপ স্থির থাকে হ্যাঁ তাহলে স্যার। আয়তন পরম তাপমাত্রা কি সমানুপাতিক। তার মানে এই যে তাপমাত্রা যদি ইনক্রিজ হয় তাহলে ভিতরে চেম্বারের আয়তন কিছুটা, খুব বেশি না কিন্তু কিছুটা পরিবর্তন হবে। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ভিতরে চেম্বারের আয়তন বলতে হচ্ছে ভিতরে যে বায়ুর আয়তন তথা জলীয় বাষ্পের যে আয়তনটা, এই আয়তন কিছুটা বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে জানো? ধরো আমি বোঝানোর স্বার্থে যদি আমি এখানে আরেকটা চিত্র দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। ধরো জলীয় বাষ্পের কণাগুলো আগে এইভাবে অবস্থান করেছিল, এটা ছিল তাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে তাদের স্বাভাবিক অবস্থা, এবং এটা ছিল সম্পৃক্ত অবস্থা। এই অবস্থায় ওই যে T1 তাপমাত্রা, এটা কি ছিল? সম্পৃক্ত অবস্থায় ছিল, সম্পৃক্ত। এখন আমি কি করলাম? তাপমাত্রা আমি এখানে ইনক্রিজ করলাম, তাপমাত্রাটাকে আমি কাতে রূপান্তর করলাম? T2 তে রূপান্তর করা হলো, ইনক্রিজ করা হলো। এই তীর চিহ্ন দ্বারা ইনক্রিজ করা হচ্ছে, সেটা বোঝানো হচ্ছে। তখন এই জলীয় বাষ্পের কণাগুলো স্বাভাবিক যে অবস্থা দেখছো, দূরত্বটা দেখছো। এখন তাপ মানে কি বলতো? এক প্রকার শক্তি না? তো যখন তুমি শক্তি এনার্জি প্রয়োগ করবা তাহলে এনার্জি কি এদের উপরে একটা ফোর্স প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। তাহলে এই জলীয় বাষ্পের কণাগুলো এখন যে দূরত্বে আছে, এখন কি সেই দূরত্বে থাকবে নাকি একটু কাছাকাছি দূরত্বে আসার প্রবণতা তৈরি? কাছাকাছি আসবে। তখন কিন্তু এই জলীয় বাষ্পের কণাগুলো একটু কাছাকাছি অবস্থানে আসার প্রবণতা তৈরি হবে। ফলে এই জলীয় বাষ্পের কণাটা একটু হয়তো উপরে সরে যাবে, এটা একটু উপরে সরে যাবে। ফলে নিচে একটা কি তৈরি হচ্ছে? একটু শূন্যতা তৈরি হচ্ছে না, একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে ফাঁকা স্থানটা কি কি নিবে, কি কি হয়ে থাকবে বলো তো? উদ্গ্রীব হয়ে থাকবে কি নেওয়ার জন্য? জলীয় বাষ্প নেওয়ার জন্য। জলীয় বাষ্প। তার মানে আমি কি হ্যাঁ শিখলাম? স্যার। একটা তাপমাত্রা যদি কোনো স্থানে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে সেখানে যেহেতু কিছু ফাঁকা স্থান তৈরি হচ্ছে,
সেই ফাঁকা স্থানে আরো কিছু সে জলীয় বাষ্প ধারণ করতে পারবে, বাট T1 টেম্পারেচারে ওই স্থানটা কি ছিল, কি সম্পৃক্ত বাষ্প ছিল, ওখানে কি বাষ্প ছিল, সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত। যখন তুমি তাপমাত্রা ইনক্রিজ করলা তখন সেটা কি সম্পৃক্ত অবস্থায় আছে নাকি সম্পৃক্ত বাষ্প থেকে অসম্পৃক্ত অবস্থায়। রূপান্তরিত হচ্ছে? সম্পৃক্ত না, অসম্পৃক্ত। অসম্পৃক্ত রূপান্তরিত হচ্ছে। কেন? কেননা তাপমাত্রা ইনক্রিজ করলে ভিতরে কিছুটা আয়তন ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, ফলে ইনক্রিজ হওয়ার কারণে সেই স্থানটা কিছু জলীয় বাষ্প নিতে পারে। তো জলীয় বাষ্প নেওয়ার অর্থই হলো তাহলে সেটা অসম্পৃক্ত বাষ্প। আর জলীয় বাষ্প যদি নিতে না পারে সেটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্প। তো যেহেতু তাপমাত্রা ইনক্রিজ করার কারণে আয়তন কিছুটা বেড়ে গেছে, ফলে সে কিছু জলীয় বাষ্প নেবে। তার মানে এই সম্পৃক্ত বাষ্পটা কাতে রূপান্তরিত হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি করা হলে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হচ্ছে। এটা কিন্তু একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হতে স্যার, হ্যাঁ বলো। স্যার টেম্পারেচার বাড়ানো হলে জলীয় বাষ্পের কণাগুলো কাছাকাছি আসবে কেন? হ্যাঁ, কাছাকাছি আসবে, তুমি বল প্রয়োগ করেছো। আমি যদি আমার মাথাটাকে এদিক দিয়ে বল প্রয়োগ করি তাহলে আমার মাথা কি এই অবস্থায় থাকবে, নাকি আমি যেদিক দিয়ে বল প্রয়োগ করেছি তার অন্যদিকে বিপরীত দিকে সরে যাবে? অন্যদিকে সরে যাবে। স্যার বিপরীত দিকে সরে যাবে। বিপরীত দিকে না, বলের ডিরেকশন যেদিকে সেদিকে সরে যাবে না? তো তুমি যখন হ্যাঁ, স্যার। এনার্জি প্রয়োগ করলা, তাপ তো এক প্রকার এনার্জি, শক্তি। তো শক্তি প্রয়োগ করলে এই জলীয় বাষ্পের কণাগুলোর কি হবে বলো তো? তাদের উপরে একটা এক্সট্রা ফোর্স প্রযুক্ত হবে। তুমি যে কাজ করো, কাজ করার জন্য কি করতে হয়? শক্তি ব্যয় করতে হয় না, বল প্রয়োগ করতে হয় না? তার মানে তাপের মাধ্যমে এখানে কাজ হচ্ছে। তো কাজের কারণে তোমার এই জলীয় বাষ্পের কণাগুলো কাছাকাছি যাচ্ছে, ফলে কিছু ফাঁকা স্থান তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো সাবরিনা আফরোজ? নাকি যেন প্রশ্ন করলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি শিখলাম আমরা এখানে বলো? তাহলে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বা তাপমাত্রা যদি ওই স্থানে বৃদ্ধি করা হয় তাহলে জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতা কি হবে বলো? বৃদ্ধি পাবে। তাহলে পক্ষান্তরে তাপমাত্রা কমানো হলে কি হবে? তাপমাত্রা কমানো হলে সম্পৃক্ত হয়ে যাবে। আমরা যে তাপমাত্রা যদি কমাই তাহলে দেখা যাবে যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও আবার কিছুটা কমে যাবে। খুব বেশি পরিবর্তন হবে তা না, কিন্তু কিছু পরিবর্তন হবে আর কি। তো সেটাই আমরা এই টপিক থেকে শিখলাম যে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বাট তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কিছুটা বেড়ে যাবে। আর তাপমাত্রা যদি কমানো হয় তাহলে সেক্ষেত্রে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কিছুটা কমে যাবে। আচ্ছা, এখন বলো তো, তাহলে আমরা এখানে একটা পার্থক্য বলতে পারি না যে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি? তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে কাতে রূপান্তর করতে পারি বলো? অসম্পৃক্ত রূপান্তর করতে পারি। পক্ষান্তরে অসম্পৃক্ত বাষ্পকে আমরা সম্পৃক্ত বাষ্পে কিন্তু রূপান্তর করতে পারি। সো হোয়াট ইজ দ্য টেকনিক? তাপমাত্রা হ্রাস করে। তাপমাত্রা কমে। দেখো তো এটা সবাই বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা তো 2-3 জন কথা বলছো, বাকিগুলোদের কি অবস্থা? এখানে নওশিন কি বুঝতে পারতেছো? Yes, sir. নূরে নাজাত, তারপরে সাইদা, তাজরিন, ইয়েস স্যার, বুঝতে পারছি। একটু রেসপন্স করো। হ্যাঁ, রেসপন্স না করলে আসলে তোমরা বুঝতেছো কিনা। আমি তো আনমিউটে রেখেছি এই জন্যই, যে যেন তোমরা সরাসরি কথাটা বলতে পারো, ইয়েস নো, বা বুঝতে পারিনি স্যার, বা আবার একটু বলেন স্যার, এই জন্য তো আমি আনমিউটে রেখেছি। আচ্ছা, তো এখন আমরা যেটা শিখলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য আমরা এখানে শিখলাম। সেই বাক্যটা একটু সামারি করে বলো। বনশ্রী বলো, আমরা কি বাক্য শিখলাম এই জায়গা থেকে? টেম্পারেচারের রেসপেক্টে কি শিখেছি বলো? বনশ্রী রয় বলো। স্যার এখানে হচ্ছে তাপমাত্রা বাড়ানো হলে প্রথমে তার আগে বলো যে একটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু হ্যাঁ স্যার, ওই বাক্যটা বলবে যে তাপমাত্রা বাড়ানো হলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, আর তাপমাত্রা কমানো হলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। ফলে আমরা বলতে হ্যাঁ, পারি সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে একটা পার্থক্য আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ, তাহলে আমরা কোন স্থান ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচারে সম্পৃক্ত আছে, এখন সেই জায়গায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেই সম্পৃক্ত বাষ্পটা আবার অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর হবে। আর যদি আমরা কোন একটা স্থান ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচারে অসম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে আমরা তাপমাত্রা কমিয়ে ওই অসম্পৃক্ত বাষ্পকে আমরা সম্পৃক্ত বাষ্পে সম্পৃক্ত করতে পারি। এই যে পার্থক্যগুলো বলা হচ্ছে, এই পার্থক্যগুলো একটু পড়বে। হ্যাঁ,
এই পার্থক্যগুলো হ্যাঁ স্যার, পড়ে নেব। আসে যে সম্পৃক্ত বাষ্প কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, আরো কিছু পার্থক্য আছে, এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে। তো আমরা মোটামুটি আমরা এখন ঠিক আছে স্যার। সম্পৃক্ত বাষ্প এবং সম্পৃক্ত বাষ্প চাপ, অসম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে এবং এদের মধ্যে যে মেজর যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো মোটামুটি বলার চেষ্টা করলাম। এখন এই যে এই টপিকের আলোকে আরেকটা রিলেটেড একটা জিনিস আছে, সেই রিলেটেড জিনিসটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কাকে বলে সেটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। শিশিরাঙ্ক বলতে আসলে সম্পৃক্ত অবস্থাটাই আমার আবার একটু লাগবে। শিশিরাঙ্ক বলা হচ্ছে, শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে এবং শিশির অদৃশ্য হয়। শিশির মানে ওই যে শীতকালে যে শিশির পড়ে না, কুয়াশা শিশির, তোমরা দেখেছো এইগুলো কখনো? তোমাদের এই হ্যাঁ স্যার, দেখেছি। দেখার তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন শিশির বলতে আসলে শিশিরাঙ্ক বলতে আসলে এটাকে টেম্পারেচার ইন্ডিকেট করা হয়, তাপমাত্রা। তো কোন তাপমাত্রা? উত্তর হচ্ছে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, মানে শিশিরটা সৃষ্টি হয়, তৈরি হয়, এবং ওই তাপমাত্রায় আবার ওই শিশিরটা আবার কি হয়, ওখান থেকে পতিত হয় বা অদৃশ্য হয়ে যায়। এটা ইসহাকের বইয়ে এই সংজ্ঞাটা আছে, তোমরা এই সংজ্ঞাটা দিবে না, এটা নর্মাল একটা সংজ্ঞা বোঝানোর জন্য বলা হয় যে তাপমাত্রা শিশির জমে এবং ওই তাপমাত্রা শিশিরটা অদৃশ্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করা হয় বলো তো? চাপ, আয়তন, তাপমাত্রা, নাকি কিছু বলো? একটা তাপমাত্রা। তাপমাত্রা। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় এসছে এই প্রশ্নটা, বিভিন্ন বোর্ডে এসছে এই প্রশ্নটা। শিশিরাঙ্ক বলতে কি বোঝানো হয়? উত্তর হচ্ছে তাপমাত্রা, মনে যেন থাকে। আচ্ছা, এখন তাহলে শিশিরাঙ্কের ব্যাপারটা আমি কনসেপ্ট একটু আমি বোঝাবো। ধরো তোমার এই যে আমরা বোঝানোর জন্য একটা বদ্ধ পাত্রে আমরা বিবেচনা করি, আমাদের বায়ুমণ্ডলেও তোমার বায়ু অনেক সময় সম্পৃক্ত হয়। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সম্পৃক্ত বাষ্প সাধারণত বদ্ধ স্থানেই তৈরি হয়, কিন্তু অসম্পৃক্ত বাষ্পটা কিন্তু এটা খোলা স্থানেও তৈরি হয়, বদ্ধ স্থানেও তৈরি হয়। তবে খোলা স্থানেও এলাকার মানে কিছু একটা এলাকার বায়ু কিন্তু সম্পৃক্ত বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে তোমার ব্যতিক্রমী। তো ব্যতিক্রমটা আমরা এখানে উদাহরণ হিসাবে টানবো না আমরা এখানে। তাহলে সম্পৃক্ত বাষ্পটা সাধারণত কোথায় তৈরি হয়? বেশিরভাগ কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে বদ্ধ বদ্ধপাত্রে। আর অসম্পৃক্ত বাষ্প দুই স্থানে তৈরি হয়, বদ্ধ স্থানেও তৈরি হয়, খোলা স্থানেও তৈরি হয়। আর সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র, চার্লসের সূত্র এগুলো মানে না, অসম্পৃক্ত বয়লের সূত্র, চার্লসের সূত্র মানে। এই উদাহরণগুলো পার্থক্যগুলো তোমরা বই থেকে দেখবে। বলো স্যার, খোলা পাত্রে অসম্পৃক্ত হয় না কেন সাধারণত? খোলা পাত্রে অসম্পৃক্ত, সম্পৃক্ত হয় না কেন? সম্পৃক্ত হয় না এই জন্য যে খোলা পাত্র বলতে তো একটা বিশাল বায়ুমণ্ডল বোঝানো হয়। তো বিশাল বায়ুমণ্ডল তো সেখানে অনেক জলীয় বাষ্প নিবে, তাই না? অনেক জলীয় বাষ্প নিবে। তো যার জন্য এই স্থানটা প্রায় অসম্পৃক্ত অবস্থায় থাকে, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অনেক বেশি। কিন্তু বাষ্পায়ন যেটা হয়, বাষ্পায়নও অনেক বেশি হয়, কিন্তু সেটার তোমার ওই মানে খোলা যে আকাশ, যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল তো একটা বিশাল এলাকা, তাই না? কিন্তু সেই এলাকা অনুসারে তো আসলে সব জায়গায় আমাদের পানি নাই। আবার উপরন্তু দেখা যায় যে আমাদের দেশে সবসময় পানিও থাকে না। তাহলে যখন গ্রীষ্মকালে দেখা যায় যে তোমার তোমার অনেক নদী তোমার পানি শুকিয়ে যায়। হ্যাঁ, কি বলছো বলো? স্যার, শীতকালে যখন শিশির পড়ে তখন তার মানে সম্পৃক্ত হয়? হ্যাঁ, তখন সম্পৃক্ত হয়, সেটা বললাম, সেটা রেয়ার কেস, ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটে বায়ুমণ্ডলে, সেটা ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক কারণে সেখানে কিছু সম্পৃক্ত অবস্থা লাভ হয়, আর মানে সম্পৃক্ততা চলে যায়, সেটা ব্যতিক্রমে, সেগুলোর দিকে আমরা যাবো না। এখন চলে এসে দেখো এই পাত্রে যে সম্পৃক্ত জলীয় বাষ্প আছে, ধরো আমরা ধরে নিলাম এই পাত্রটা এখন সম্পৃক্ত অবস্থায় আছে। এই পাত্রের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে, এই জলীয় বাষ্পগুলো দ্বারা এই পাত্রটা কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে। ঠিক আছে? তো সম্পৃক্ত কথার অর্থ হচ্ছে এই পাত্রটা যখনই একটা নির্দিষ্ট টেম্পারেচারে সম্পৃক্ত অবস্থায় যাবে, তখন যে ঘটনাটা ঘটে সেই ক্ষেত্রে এই জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন হয়। তোমরা কি ঘনীভবন কথাটার নাম শুনেছো কখনো? ঘনীভবন মানে কনডেনসেশন। এই ঘনীভবন হলে কি ঘটনা ঘটবে জানো? ঘনীভবন হলে অনেকগুলো জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে একটা ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হবে। এটাকে বলা হচ্ছে জলবিন্দু বা জলকণা। জলবিন্দু বা জলকণা।
এটা বাস্তবে এত বড় না, কিন্তু এটা অনেক ক্ষুদ্র। আমি বোঝানোর জন্য তো সার্কেল করে দেখাচ্ছি, অনেক ক্ষুদ্র এগুলো। তা এখন বলো তো, ধরো তোমার 20-30টা জলীয় বাষ্পের কণা একত্রিত হয়ে ধরো তোমার এই ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হলো। এখন বলো এই ক্ষুদ্র জলীয় বাষ্পের কণাগুলো কি ছিল? হালকা ছিল, ফলে এটা বায়ুমণ্ডলে ভেসে ছিল। এখন যখন এই সমস্ত এই জলীয় বাষ্পের কণাগুলো একত্রিত হয়ে যখন এই ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হলো, তখন তার ভর, একটা জলীয় বাষ্পের কণার যে ভর ছিল তার তুলনায় এই জলবিন্দুর ভর কি হয়েছে বলো? ভরটা ইনক্রিজ হয়েছে। বেশি। তো ভর যদি বেড়ে যায় তাহলে তোমার এটা আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না। এটা শীতকালে এই ঘটনাগুলো ঘটে তোমার টেম্পারেচারের কারণে। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? তাহলে সেক্ষেত্রে ভর যেহেতু বেড়ে যায়, ভর বেড়ে যাওয়ার কারণে তোমার কি হয়ে যায়? পৃথিবীর উপরে তার মাধ্যাকর্ষণ বল কি হয়? বেড়ে যায়। F = mg। তাহলে m বেড়ে যাওয়ার কারণে F কি হবে? বেড়ে যাবে। আর F বেড়ে যাওয়ার কারণে মাধ্যাকর্ষণ বলের কারণে সেটা পৃথিবীতে পতিত হয়। সেই জিনিসটাকে বলা হয় তোমার শিশির। তার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখনই ওই এলাকার বায়ুমণ্ডলটা সম্পৃক্ত অবস্থায় চলে আসে, প্রাকৃতিক কারণে এই ঘটনাগুলো ঘটে যে হঠাৎ করে কোনো কারণে টেম্পারেচারটা ফল করে। যখন এই টেম্পারেচার ফল করে তখন কোনো একটা টেম্পারেচারে কি হয়? ওই স্থানটা সম্পৃক্ত অবস্থায় চলে যায়। তো যখনই সম্পৃক্ত অবস্থায় চলে যায় তখন কি হয়? ঘনীভবন হয়। আর ঘনীভবন হওয়ার কারণে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হয়। তো ধরো আমি বোঝানোর জন্য বলছি যে ধরো তোমার T = ধরো 20°C তাপমাত্রায় এই ঘটনাটা ঘটেছে। তখন এই ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হলো, সেটার ভর বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে সেটা পৃথিবীতে পতিত হয়, সেটাকে বলা হচ্ছে তোমার শিশির। তাহলে যে তাপমাত্রায়, তার মানে সম্পৃক্ত, মানে শিশিরাঙ্ক বলতে আসলে যখন কোনো একটা স্থানের বায়ু কি অবস্থায় লাভ করে? সম্পৃক্ত অবস্থায় লাভ করে, সম্পৃক্ত অবস্থায় চলে যায়, তখনই কিন্তু এই ঘটনাগুলো সংঘটিত হয়। তাহলে সম্পৃক্ত অবস্থাতে কিন্তু তোমার এই শিশিরটা তৈরি হয়। আর শিশির যখনই তৈরি হচ্ছে, এই শিশিরটা যে স্থানে তৈরি হচ্ছে ওই স্থানে কি ভাসমান থাকবে নাকি পৃথিবীতে পতিত হবে? পৃথিবীতে পতিত হবে। কেন পতিত হলো? কেননা তার ভর বেড়ে গেল। ভর বেড়ে গেলে হ্যাঁ স্যার। তার উপরে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বেড়ে যাবে। এই যে এমজির পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। আর বেড়ে গেলে সেটা পৃথিবীতে পতিত হয়, সেটা হচ্ছে তোমার শিশির। এই জন্য আমির হোসেনের বইতে সংজ্ঞাটা দেওয়া আছে যে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে এবং অদৃশ্য হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশির। মানে সম্পৃক্ত অবস্থায় এটা তৈরি হচ্ছে, আবার ওই তাপমাত্রা আবার সেটা কি হচ্ছে? পতিত হচ্ছে। এই জন্য এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। কিন্তু তোমরা পরীক্ষায় যদি শিশিরাঙ্কের সংজ্ঞাটা আসে, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দাও। তাহলে এই সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে তাহলে তোমরা এইভাবে লিখবে যে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আবারও বলছি যে যে তাপমাত্রায় এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। এই সংজ্ঞাটা তোমরা দিবে পরীক্ষা যদি কখনো আসে। দেখো শিশিরাঙ্কের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বলো তো, যে পারবে সে বলবে, দেখি তোমরা বলতে পারো কিনা। যে ধরো এই স্থানে যে জলীয় বাষ্পের কণা আছে, বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পের কণাটা আছে, এটা ধরো তোমার টি টেম্পারেচারে, ধরো আমি উদাহরণ হিসেবে বলি যে ধরো 30°C তাপমাত্রায় এই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত। এখন অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন যদি আমি এই স্থানটাকে সম্পৃক্ত অবস্থায় আনতে চাই তাহলে কি করতে হবে বলতো? কয়টা ভাবে আমরা করতে পারি? তাপমাত্রা কমাতে হবে। তাপমাত্রা হ্রাস করতে হবে। আরেকটা ভাবে আমরা করতে পারি। আমরা যদি তারপর হচ্ছে স্যার তাপমাত্রা জলীয় বাষ্পের পরিমাণ চাই, বাড়ায় দিতে হবে। তাহলে ভিতরে আমরা জলীয় বাষ্প আরো প্রবেশ করাবো, বাড়াবো, আরো অ্যাডাপ্ট করব। তো যদি আমরা আরো জলীয় বাষ্প কোনোভাবে আমরা তাপমাত্রা স্থির রেখে অ্যাড করাতে পারি তাহলে কিন্তু এখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, ফলে একটা সময় কি হবে? সম্পৃক্ত অবস্থায় আসবে। তাহলে আমরা দুইটা ভাবে একটা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি। সেটা হচ্ছে যে তাপমাত্রা স্থির রেখে বদ্ধ হলে আমরা কোনোভাবে যদি এটা করাইতে পারি তাহলে সেক্ষেত্রে আমি পাম্পের মাধ্যমে এখানে ছিদ্র করে পাম্পের মাধ্যমে আমি কিছু জলীয় বাষ্প ওখানে দিব, সেটা সম্ভব, বদ্ধ পাত্রে সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম যে তাপমাত্রা স্থির রেখে ওই বদ্ধ পাত্রে যে অসম্পৃক্ত বাষ্প আছে সেটাকে আমরা সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি কিভাবে? জলীয় বাষ্প প্রবেশ করিয়ে। তার মানে ভরের পরিমাণটা, জলীয় বাষ্পের পরিমাণটা কি করতে হবে? আমার বাড়াইতে হবে। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস তোমরা যেটা বললা, আমরা তাপমাত্রাটাকে আমরা কি করব? ডিক্রিজ করে দিব। তাপমাত্রা যদি ডিক্রিজ করা হয় তাহলে কি ঘটবে? এই যে ভিতরে যে জলীয় বাষ্পের যে কয়টা কণা আছে
ওই কয়টা জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা কি হয়ে যাবে, সম্পৃক্ত অবস্থায় চলে আসবে। যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। হ্যাঁ স্যার Sir. ক্লিয়ার। আচ্ছা, এখন বলো কোন স্থানে বায়ুর তাপমাত্রা ধরো তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, বাট ওখানকার শিশিরাঙ্ক বলা হচ্ছে, শিশিরাঙ্ক ধরো শিশিরাঙ্ক বলা হচ্ছে তোমার 18 ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ কি বলো তো? কোন স্থানে মানে বায়ুর 18 তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বাট শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি? এটা 2 মার্কের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, পরীক্ষা আসে। তাহলে এটার অর্থ কি বলো? স্যার মানে 30 ডিগ্রি স্যার সেলসিয়াস ওখানে জলীয় তাপমাত্রায় বাষ্পটা যে এখন পরিমাণ জলীয় বাষ্প অসম্পৃক্ত আছে তা দ্বারা ওই স্থানের বায়ুটা অসম্পৃক্ত হবে। কিন্তু যদি কমানো হয়, কমিয়ে হচ্ছে 18 ডিগ্রিতে নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে সম্পৃক্ত হয়ে যাবে। ভেরি গুড, এটাই হচ্ছে এর অর্থ যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তা দ্বারা ওই স্থানের বায়ু অসম্পৃক্ত অবস্থায় ছিল। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত অবস্থায় ছিল। কিন্তু আমরা যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা নিয়ে আসি, তাহলে ওই স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হবে। তো যে তাপমাত্রায় সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাই কি, শিশিরাঙ্ক। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানে বায়ুটা কি অবস্থা লাভ করেছে, ওই জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা লাভ করেছে। বুঝতে পেরেছে সবাই? এটা কিন্তু 2 মার্কের জি, প্রশ্ন, স্যার। খুবই ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ স্যার। পরীক্ষায় আসে। এগুলো একটু মনে রাখবো। অনেক তথ্য দিয়ে আমি পড়াচ্ছি, এই তথ্যগুলো দিয়ে পড়াইতে গিয়ে কিন্তু আমি আসলে লেখাপড়া খুব বেশি আগাইতে পারি না, দেখো এই তথ্য দিচ্ছি আমি তোমাকে। আচ্ছা, এবারে চলে আসো, এই যে এখন যে তোমার বাষ্পায়ন হচ্ছে, বাষ্পায়ন হয়ে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের কণাগুলো মিশ্রিত হচ্ছে, মিশে যাচ্ছে, এখন এই জলীয় বাষ্পের যে আচরণ, এই আচরণটা কি আমরা সবসময় একই রকমের আমরা ফিল করি? আমাদের ফিলিংসটা কি একই সময় সবসময় কি একই মনে হয়, নাকি বিভিন্ন সময় বিভিন্ন মনে হয়? যেমন অনেক সময় আমাদের মনে হয় না যে বায়ু অনেক সময় শুষ্ক, বা আবার অনেক সময় মনে হয় যে ভিজা, বা আমাদের দেহ ঘেমে গেলে ঘামটা অনেক সময় শুকিয়ে যায় দ্রুত, আবার অনেক সময় শুকায় না। তাহলে এটার কারণটা কি? তাহলে এটা নিশ্চয়ই একটা কারণ আছে। এই কারণটা আমরা যে টপিকটা দিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আর্দ্রতা। এই আর্দ্রতাটা হচ্ছে, আর্দ্রতার কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, এই যে বায়ুটাই, বায়ু শুষ্ক না ভিজা, এটা যা দ্বারা পরিমাপ করা হয় সেই রাশিটিকে বলা হয় তোমার আর্দ্রতা। আমার যে বায়ুটা আছে, বায়ুটা শুষ্ক না ভিজা? শুষ্ক মানে কি বলো, শুকনো। আর আর্দ্র মানে কি, ভিজা। তো আমার ভিজা। বায়ু শুষ্ক না ভিজা, এটি যা দ্বারা পরিমাপ করা হয় সেটাকে তোমার, সেই টার্মটিকে কি বলা হচ্ছে, আর্দ্রতা। তাহলে আর্দ্রতা দ্বারা আমরা কি মেজার করতে পারি বলো? স্যার বায়ু কতখানি শুষ্ক নাকি হচ্ছে ভেজা, এই ভেজা। বিষয়টা। বলো তো আমাদের শীতকালে কি হয় বলো তো, মানে শীতকালে আর্দ্রতাটা কেমন থাকে বলো? আমাদের মানে কেমন লাগে, ফিলিংসটা কেমন, অনুভূতি কেমন লাগে বলো? শীতকালে তো হচ্ছে আর্দ্রতা কম থাকে, শুষ্ক শুষ্ক থাকে। থাকে আমাদের এই যে কথা। মানে দেহ, এগুলো ঠোঁট, এগুলো কি ফেটে যায় না? এটা কেন ফেটে যায় হ্যাঁ বলো স্যার। তো? স্যার আবহাওয়া শুষ্ক থাকার কারণে। আর্দ্রতা কম থাকে। হ্যাঁ, আবহাওয়া অনেক শুষ্ক থাকে, মানে শুকনো থাকে, ফলে আমাদের এই যে যেমন ঠোঁট যদি আমরা বলি, ঠোঁটের এই যে আমাদের এখানে তো পানি থাকে, তাই না? আমরা অনেক সময় এই জিভা দিবে এরকম ইয়ে করি না, ঠোঁটটাকে একটু হালকা ভিজিয়ে রাখি না অনেক সময়? আমরা কথা বলতে বলতে অনেক সময় কি ঠোঁটটা শুকিয়ে যায়, তখন সেটাকে আবার জিভা দিয়ে ইয়ে করলে, মানে জিভা স্পর্শ করালে সেটা আবার ভিজে যায়। এখন যেহেতু বায়ুমণ্ডল শুকনো থাকে, তার মানে শুকনো থাকা মানে কি সেই বায়ু অসম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে সেই স্থান আরো জলীয় বাষ্প নিতে পারবে। তাহলে আমরা এখানে যে এই যে পানিতে ভিজে গেল, এই পানিটা কি হবে তখন বলো তো, বাষ্পায়ন হবে। তাহলে হ্যাঁ স্যার। বাষ্পায়নের জলীয় বাষ্পের কণাগুলো কোথায় যাবে, বায়ুমণ্ডলে চলে যাবে, আর এখানে তখন শুকিয়ে যাবে। এটা যখনই শুকিয়ে যাবে তখন এখানে এক ধরনের টান তৈরি হয়, এই টানের কারণে তখন কি হয়ে যায়, ঠোঁটটা ফেটে যায়। এটা অনেক কথা আছে, পরে আমরা বলবো, আস্তে আস্তে বলবো। তাহলে বায়ু শুষ্ক না ভিজা, এটি যা দ্বারা পরিমাপ করা হয় সেটা হচ্ছে তোমার আর্দ্রতা। এই আর্দ্রতাটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা কাকে বলে সেটা নিয়ে আগে একটু কথা বলি। পরম আর্দ্রতাটা হচ্ছে যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। কি বললাম, কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। তার মানে ধরো কোন স্থানের আয়তন হচ্ছে ধরো ভি, তো ভি আয়তনের বায়ুতে ধরো যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেটা হচ্ছে ধরো এম, তাহলে একক আয়তনের জলীয় বাষ্পের পরিমাণ কত হবে বলতো, এম বাই ভি। m/v। এটাকে আমরা জলীয় বাষ্প বাদে অন্য যে কোনো ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা রো দিয়ে প্রকাশ করি, ঘনত্ব দিয়ে প্রকাশ করি। তো এটা আর্দ্রতার ক্ষেত্রে আলাদা একটা নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার কি, সেটা পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতার সংজ্ঞা হলো যে
কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। বুঝতে পেরেছো কি জিনিস পরম আর্দ্রতা? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা বলো তো, এটা সংজ্ঞা হিসেবে 1 মার্কের জন্য আসতে পারে পরম আর্দ্রতা কাকে বলে? তাহলে তোমরা বলবে যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। পরিমাণ মানে ভর, পরিমাণ মানে হচ্ছে ভর। আচ্ছা এখন বলো তো যে কোন স্থানে পরম আর্দ্রতা, কোন স্থানে পরম আর্দ্রতা যদি বলা হয় যে 2.8 × 10⁻⁻6 কেজি পার মিটার কিউব, এর অর্থ কি? এটা অনুধাবনমূলক প্রশ্ন। কোন স্থানে পরম আর্দ্রতা এত বলতে কি বোঝো? ওই স্থানের প্রতি ঘনমিটার বায়ুতে কোন স্থানের 2.8 একক × 10⁻10 আয়তনের কেজি পার মিটার কিউব আবার জলীয় কেজি বাষ্প পার আছে। মিটার কিউব বলবে না, জলীয় বাষ্প। শুরুতে কিন্তু প্রতি ঘনমিটারে বলছো। তাহলে বলবে হ্যাঁ যে স্যার, এর অর্থ এতটুকু জলীয় হচ্ছে, বাষ্প আছে। এর অর্থ হচ্ছে ওই স্থানের একক আয়তনের বায়ুতে 2.8 × 10⁻⁻6 কেজি কি আছে বলো? জলীয় বাষ্প। জলীয় জলীয় বাষ্প আছে, বাষ্প। জলীয় বাষ্প আছে, এটাই হচ্ছে এর অর্থ। এটা বললেই প্রথমত তুমি ওই যে পরম আর্দ্রতার সংজ্ঞাটা দিবে, সংজ্ঞার জন্য 1 মার্ক পাবে। আর এইটা যে বলছো যে অর্থাৎ ওই স্থানে, এর অর্থ হচ্ছে যে ওই স্থানে একক আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এত কেজি, এটা বললে আর 1 মার্ক পাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 মার্ক। অনুধাবন প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা তোমার আছে, তোমার স্টেপ আছে। তো দুইটা স্টেপের জন্য তুমি 2 মার্ক পাবে। বলতে কি বুঝো এটা বললে 1 মার্ক, আর ওই সংজ্ঞাটা বললে জ্ঞানমূলক যেটা সেটা বললে আর 1 মার্ক। এই টোটাল হচ্ছে 2 মার্ক। তো পরীক্ষা যদি আসে এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। তো পরম আর্দ্রতার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে সবাই। হ্যাঁ স্যার। এবারে 2 নাম্বার যেটা আছে এটা হয়তো শেষ করা যাবে না। 2 নাম্বার যে আর্দ্রতা সেটা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটাই আসলে আমাদের দেশের আবহাওয়াবিদরা ব্যবহার করে। এই আপেক্ষিক আর্দ্রতা বের করে তোমার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে আমাদের দেশের যে আবহাওয়া অফিস। তা আপেক্ষিক আর্দ্রতা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রিলেটিভ হিউমিডিটি বলা হয় এটাকে। তো আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট স্থান তোমার নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ধরো ওই স্থানটা ওই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত অবস্থায় আছে। সম্পৃক্ত অবস্থায় থাকতে পারে কিন্তু সাধারণত ম্যাক্সিমাম অসম্পৃক্ত অবস্থায় থাকে। তো এখন ধরো তোমার টি1 টেম্পারেচারে এই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে এবং এই অবস্থায় যে ভর সেটা হচ্ছে ধরো ছোট হাতের এম। আচ্ছা M1 নামকরণ করলাম। এখন তাপমাত্রা স্থির রেখে, তার মানে তাপমাত্রা আমি T1 রেখে আমরা ওই অসম্পৃক্ত বাষ্পকে আমরা আবার সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? তাপমাত্রা স্থির রেখে তাহলে বাষ্প ইন করতে হবে। তাহলে বাষ্প ইন, হ্যাঁ, তাহলে বাষ্প ইন করলে কি জলীয় বাষ্প টার্গেটে থাকবে না পরিবর্তন হবে বলো? পরিবর্তন হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হলো, তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হলো যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর। আমার সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর কত লেগেছে বলো? M2। আর আমার আগে অসম্পৃক্ত অবস্থায় ছিল কত? M1। করতে লেগেছে কত? M2। তাহলে এই দুটার অনুপাতকে বলা হয় তোমার আপেক্ষিক আর্দ্রতা। তার মানে M1 ডিভাইডেড M2, এবং আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য আমরা এখানে 100 দ্বারা গুণ করব। সময় নাই, কেটে যাবে হয়তো, 1 মিনিটের কম সময় আছে। তো আজকে এইটুকুই থাক। হ্যাঁ, আমরা আগামী দিনে আবার এই জায়গাটা থেকে আমরা শুরু করব। তো তোমরা আগামী ক্লাসে জয়েন করার সময় অবশ্যই একটু পড়ে জয়েন করো, লেখাপড়া